হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম লেবু গাছের বিষয় নিয়ে। তো লেবু গাছে প্রচুর যে ফুল এসেছে, আর আজকে প্রচুর পরিমাণে কুয়াশাও হয়েছে। তো সেই কারণে আরও আমি লেবু গাছের এই যে স্প্রে করার উদ্দেশ্যে চলে এসেছি। আর লেবু গাছে কি স্প্রে করব আমি তো রীতিমতো ভিডিও দিয়েইছি। দেখুন প্রচুর কুয়াশা, আর এখন বাজে সকাল 7টা। তো 7টা বেজে গেছে, তারপরেও এত কুয়াশা। চারদিকে একেবারে ঢাকা পরিবেশ, অন্ধকার হয়ে আছে। তো এই যে লেবু গাছের এই কুয়াশাতে আপনার ফুলের ক্ষতি হয়ে যায়, ফুল ঝরে যায়। ফুলে প্রচুর পরিমাণে ফুলের ওপরে যে কুয়াশাগুলো পড়ে তা থেকে ফুলটা ঝরে যায়, গুটি ঝরে যায়। আমের ক্ষেত্রেও একই অবস্থা। তো আমাদের নিচেতে দুখানা আমের গাছ আছে, দেখুন মুকুলে ভরে গেছে একেবারে। তো এই যে আমের মুকুল, এটাও নষ্ট হওয়ার ভয় আছে। তো আজকে আমাদের বাড়িতে স্প্রে করার কথা আছে, লোকজন দিয়ে করা হয়। তো তারা বলেছেন যে আজকে করবে। তো জানি না, যাই হোক আজকে আমি লেবু গাছ নিয়ে চলে এসেছি। তো লেবু গাছে স্প্রে করব ফাঙ্গিসাইড। তো এরকম কুয়াশা হলে অবশ্যই লেবু গাছ, আম গাছ, এইসব গাছের ফুল ফুটে গেলে তো একেবারেই সমস্যা বেশি। তো আমার সমস্ত লেবু গাছের ফুলগুলো ফুটে গেছে। তো সেই কারণে ফাঙ্গিসাইডটা স্প্রে করে নেব। তো কি ফাঙ্গিসাইড আমি দিই সেটা তো আমি ভিডিও দিই বারে বারে। আমি একই ফাঙ্গিসাইড ব্যবহার করি, বায়ারের অ্যান্ট্রাকল। তো আজকেও চলে এসেছি, বায়ারের অ্যান্ট্রাকল ফাঙ্গিসাইডটা গাছে স্প্রে করব, লেবু জাতীয় গাছে। তো আমার গাছে দেখুন প্রচুর গুটিও সেট হয়ে গেছে, এগুলো এদিকে দেখতেই পাচ্ছেন। আর প্রচুর ফুল ফুটছে। আর এই সময় কোনো ইনসেকটিসাইড লেবু জাতীয় গাছে একেবারেই দেওয়া যাবে না। তো ফুল ফুটতে শুরু করলে ইনসেকটিসাইড কোনো গাছেই দেওয়াটা ঠিক না। ফুলেরও যেমন ক্ষতি হয়, তেমনি মৌমাছি, তারপরে প্রজাপতি, যে সমস্ত পতঙ্গরা মধু সংগ্রহ করতে গিয়ে ফুলের পলিনেশনটা করে, তো সেই পতঙ্গগুলো আর গাছে ওপরে আসতেও পারে না। বা ওই যে একটা দুর্গন্ধ আছে, তা থেকে মৌমাছি, পোকামাকড় কিছুই আসে না। তো যাই হোক চলে আসলাম। এই যে আমি নিয়ে নিয়েছি এখানে ফাঙ্গিসাইড একটা, এই যে 1.5 লিটারের যে আমি পটের মধ্যে স্প্রেটা করি, তো তার মধ্যেই নিয়েছি 2 গ্রাম মতো নিয়ে বায়ারের অ্যান্ট্রাকল। শুধুমাত্র অ্যান্ট্রাকলটাই আজকে আমি ব্যবহার করছি গাছে। তো অবশ্যই আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন গাছে, না হলে সমস্ত ফুল ফল ঝরে যেতে পারে। আর এই গাছে প্রচুর গুটি সেট হয়ে গেছে, ফুল এখনও কিছু কিছু ফুটতে বাকি আছে, সেগুলোও ফুটছে। আর প্রচুর গুটি এদিকে সেটও হয়ে গেছে। তো গুটিগুলো একটু বড় আকারে না হলে অতটাও দেখানো যাবে না, বা আপনারা বুঝতে পারবেন না। তো যাই হোক, এটা তো আমার বাউথিরি লেবুর গাছ। তো এই গাছটিতে প্রচুর গুটি সেট হয়েছে, আর ফুল ফুটছে। আর এই যে সেই বিখ্যাত ইন্ডিয়ান সিকি মুসাম্বি লেবু, তো এই গাছের সমস্ত ফুলগুলোই প্রায় ফুটে গেছে। আর এই যে ফুটন্ত ফুল, এই ফুলে এই যে প্রচুর পরিমাণে কুয়াশা, এই কুয়াশা লেগে
ফুলগুলো ঝরে যাওয়ার সমস্যাটা দেখা দিতে পারে। অবশ্যই ফাঙ্গিসাইডটা স্প্রে করে নেবেন আপনারা। তো আমি সেই জন্য ফাঙ্গিসাইডটা আজকে স্প্রেটা করে দিলাম। তো আমার বাগানে যত লেবু গাছ আছে আমি সমস্ত লেবু গাছেই এই ফাঙ্গিসাইড অ্যান্ট্রাকল ফাঙ্গিসাইড স্প্রে করি, আর আজকেও করে দিলাম। বারে বারে একই ফাঙ্গিসাইড ব্যবহার করছি আমি। তো গুটি পুরোপুরি মার্বেল আকার হয়ে গেলে তখন অন্য ফাঙ্গিসাইড ব্যবহার করা যাবে, কিন্তু এখন এই অ্যান্ট্রাকল ফাঙ্গিসাইডটাই ব্যবহার করাটাই উত্তম, কারণ গুটি ঝরে যেতে পারে, যেটা হয়। তো যাই হোক, লেবু গাছ থেকে চলে আসি একটু বীজ বপন প্রসঙ্গে। তো আমি আজকে এই যে কলমি শাকের বেডে কলমি শাকের চারাগুলো ইঁদুরে অনেকটাই খেয়ে গেছে, সেই কারণে এখানে কিছু বীজ আবার বপন করে দিচ্ছি, আর একটু চারা উঠে যাবে। এই বেডটার মধ্যে একেবারেই ইঁদুর ভাই সব কেটে কেটে খেয়ে গেছে। আর পাশে যে বেডটা ওর মধ্যে কিছুটা আছে, তো 2-10টা চারা থাকলেই তা থেকেই ঝাপড় হয়ে যায়। ঝোপালো হয়ে গেলেই প্রচুর পরিমাণে কুশি ছেড়ে অনেকগুলো একটা গাছেই অনেক অনেক শাকের ডোকা আমরা পেতে পারি, এই কলমি শাকটা। তো সেই কারণে অবশ্যই 2-5টা 10টা থাকা উচিত, কিন্তু এখানে মাত্র আর 3খানা চারা আছে। তাই জন্যে ভাবলাম আরও কিছু বীজ এখানে বপন করে দিই। বীজটা বপন করে দিলে আবার চারাটা উঠে আসবে। পাশের বেডটাতে বেশ কিছুটা চারা আছে। তো যারা এখনও এই যে কলমি শাক থেকে শুরু করে পাট শাক, বিভিন্ন শাকের বীজ এখনও বপন করেননি, অবশ্যই করে নেবেন, কারণ গরমের যে ভাবটা চলে এসছে এখনই এইগুলো ভালো গ্রোথ নেবে। তো আজকে আমি কিছু পাট শাকের বীজ বপন করব। তো চলুন এটা হয়ে যাক, তারপরে এটা প্রায় হয়ে গেছে। তো এখন এদিকেও 2-4টে দিয়ে দিচ্ছি। বেশ কিছুটা বীজ আমি একদিন ভিজিয়ে রেখেছিলাম, রেখে এখানে দিয়ে দিলাম বেশ 15-20খানা। আর এখন চলে এসেছি পাট শাকের বীজ নিয়ে। তো 2টো বেড রেডি করেছিলাম গতদিন, তো আমি সে ভিডিও তো আপলোড দিয়েছি। নিচের দিকে প্রচুর উচ্ছিষ্ট কিচেন ওয়েস্ট সব দিয়েছি, আর উপরে দিয়েছি মাটি কিছুটা পরিমাণ, আর এর মধ্যেই পাট শাকের বীজটা বপন করব। তো চলুন, এই যে পাট শাকের বীজ আপনারা এখনই বপন করে দিতে পারেন, কারণ প্রচুর পরিমাণে রোদের তাপ বেড়েছে, আর এগুলো রোদের সময় রোদে ভালো হয়। শীত বা ঠান্ডা একটু থাকলে তখন একটু সমস্যা হয়, চারা বেরাতে চায় না, বাড়তে চায় না। তো প্রচণ্ড যেহেতু রোদের তাপ বেড়েছে, এখন আপনারা এই পাট শাকের বীজটা বপন করে নিতে পারেন। তো আমি এখানে 2টো বেড বানাচ্ছি, 2টো বস্তার গ্রো ব্যাগ। যাই হোক, গতদিন আমি এই বেড 2টো রেডি করেছিলাম, দেখিয়েছিলাম। এর নিচেতে প্রচুর উচ্ছিষ্ট দিয়েছি, বাগান ঝাড় দেওয়া, তারপরে কিচেনের যত উচ্ছিষ্ট যা কিছু, আর বাগান করতে করতে বাগানের যত গাছপালা যাই বলুন, পাতা সমস্তটাই কিন্তু বেশ একটা ডিকম্পোস্ট সার আমরা করে নিতে পারি। কম্পোস্ট সার করতে হলে এরকমভাবেই নিচের দিকে দিয়ে ওপরে মাটি দিয়ে দেবেন, সুন্দর হবে। আর বীজ বপন করার পরে এরকম একটু নিড়ানি খুসানি দিয়ে একটু খুশিয়ে দিলে চাপা পড়ে যায়, খুব ভালোভাবেই চারাটা উঠে আসতে পারে। হাত দিয়ে চাললে কি হয়, এক জায়গাতে জমা হয়ে যেতে পারে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটা লাইক করতে ভুলবেন না। আর এইভাবে আপনারাও আপনাদের বাগান
কে সাজিয়ে তুলুন গরমের সমস্ত সবজি দিয়ে। শীতের সময় তো শেষ হয়ে গেছে, শীতের সবজি উঠেও গেছে, আরও কিছু কিছু আছে।